একটু শুনবেন? ভেতরে এসো। ওটায় হাত দিয়েছো কেন? সরি সরি, আমার সত্যি না জিজ্ঞেস করে হাত দেওয়া উচিত হয়। বসো বসো। কি নাম? কথা কথা নন্দী। আমি অবিনাশ রায়। আচ্ছা। তোমার এখানে কি কাজ তুমি জানো? হ্যাঁ, আপনি এটা জানিয়েছিলেন। আমি রোজ একটা করে গল্প বলবো, তুমি সেই গল্পগুলো লিখে রাখবে। গল্পগুলো তোমার পরিচিত জগতেরই, পুরোপুরি চেনা নয়, ওই যাকে তোমরা প্যারানর্মাল বলো, ওই রকম আর কি। ওই রকম সব গল্প আমি বলবো, তুমি লিখে রাখবে, পারিশ্রমিক নিয়ে ভেবো না। আপনি কি শুধু গল্পই লেখেন? তাহলে কি লিখবো? কবিতা? ওসব শক্তি টক্তিরা লেখে, ফাঁকিবাজরা লেখে। 2-4 লাইনের মধ্যে যা বলার বলে দিল। কোনো দায় নেই, দায়বদ্ধতা নেই, সামাজিকতা নেই, স্বচ্ছতা নেই। বুঝলে বোঝো, না বুঝলে বুঝো না। তুমি কি পড়ো নাকি ওসব কবিতা টবিতা? চেনো শক্তিকে? না, মানে ওই কবিতা পড়ে যতটুকু চেনা যায়। আর আমায় চেনো না? না, চিনবে চিনবে, এবার সবাই চিনবে। কত গল্প যে লেখাচ্ছিল, মাথার মধ্যে কিলবিল করে, লেখা হলো না। তুমি একটু বসো। আমি যদি সরাসরি ল্যাপটপে লিখি? না, এই খাতাটাতেই তোমায় লিখতে হবে, এই পেনটা দিয়েই লিখতে হবে। মানে এর কি কোনো বিশেষ কারণ আছে? তুমি গল্পগুলো লিখবে বলে এই খাতাটা বহুদিন ধরে যত্ন করে রাখা আছে। দ্রব্যগুণ বলে একটা ব্যাপার আছে, সেটা মানো তো নাকি? এই খাতা আর পেন, এই দুটো এই কাজের জন্যই নির্ধারিত। তুমি যেরকম এই কাজের জন্য নিযুক্ত হলে, এই গল্প লেখার কাজে, এই খাতা আর পেন ওই রকম ভাবেই এই কাজের জন্য নিযুক্ত। এই দুটো এবার থেকে তোমার কাছেই থাকবে, রোজ নিয়ে আসবে। আমি তাহলে লেখার কাজটা কবে থেকে শুরু করছি? আজ থেকে শুরু করো, এখন থেকে শুরু করো, লেখো। প্রথম গল্প হলো পুতুল বাড়ি। হ্যাঁ বলো। ওই টেবিলে খাবারগুলো দিয়ে আয়, যা। দেখে নিচ্ছি। দেখে নিস। কই রে, বোতল দে। ঠিক আছে। নাও ভাইয়া। হ্যাঁ, নাও ধর, ধরু। আমার ঠাকুরদা,
বুঝলে? আমার ঠাকুরদা তন্ত্র সাধনা করতেন। ছোটবেলায় আমার দাদুকে দেখে না আমারও ইচ্ছে হয়েছিল যে আমি তন্ত্র সাধনা করব, তান্ত্রিক হব। এই, এই দেখছো তো, এই যে লাল, একে তুমি ওই রক্তবস্ত্র ভাবতে পারো। মদ, মেয়ে, মাংস, এই পঞ্চম আকার, হ্যাঁ, এর প্রতি আমার না খুব আগ্রহ ছিল, খুব আসক্তি ছিল। এই যে দেখছো ফিগার, হ্যাঁ, এই ফিগারটা না বাদ সাধলো, নাহলে আমার তান্ত্রিক হওয়া কেউ আটকাতে পারতো না। কেউ না, কেউ না, কেউ না। কিন্তু আমি করি করি যন্ত্র সাধনা। তন্ত্র সাধনায় শরীর লাগে? লাগে, আরে লাগে, লাগে, নার্ভ লাগে। সব সব তালবস্য সব মোরা, মোরার সঙ্গে শুতে হয়, বুঝতে হয়। তো আমি ভাইয়া ওই জ্যান্তুর সঙ্গে শুতে বেশি ভালোবাসি। তা ভাইয়া, তো তো এখনো ওসবে স্বাদ পাওয়া হয়নি। হ্যাঁ, তন্ত্র সাধনা? তো আরে তো আমি তো যন্ত্র সাধনার কথা বলছি। শরীরের যন্ত্রটা একটু সাধনার দরকার, বুঝেছ? কি হচ্ছে? নামো, নামো। স্যার, বিয়ে করিনি বলে কি বিয়ে বাইজান সঙ্গে একটু নাচতে পারবো? কারা সালা? চলো, দেশে কি আইন কানুন নেই? কে? কি অদ্ভুত বলতো, নাচতে পারে, নাচতেও দেবে না। বল, যাক যাক, স্বদেশ সে চলে গেছে। লাগবে নাকি দাদা? লাগবে নাকি? কচি আছে। ও কচি দর কচি আমার জন্য যাও কলি চলবে। আমার এই ভাইটার জন্য একটা ফুল টুসি টুসটুসি দেখে দাও ভাই। হয়, চলুন হয়, যাওয়া যাক।
হ্যাঁ কালকের মালটা হাতছাড়া হয়ে গেল একদম। জায়গা তো আছে অনেক। চা চা বলো বলো, কার কি চা লাগবে? চা লাগবে দিদি তোমার? না না না, তোমার চা লাগবে? নাও। কার কি চা লাগবে? বলি, কি চা লাগবে? এখানে সব দরের পাবেন। লতি, দেখে শুনে নিস। ওই হ্যাঁ। হ্যাঁ। আমি ওই ওই ছেলেটা কোথায় গেল রে? ওই দাদার সঙ্গেই ছিল। এই তো ছিল, জানি না কোথায় গেল। যা সালা। দরজা খোলা ছিল বলে ঢুকে পড়েছি। হুম ঠিক আছে, ঢুকেই যখন পড়েছ দাঁড়িয়ে আছো কেন? বসো। বুড়ো ঘরে ঢুকে দরজাখানা বন্ধ করবে মাথায় থাকে না নাকি? তোমার নাম কি? আমার নাম মায়া। মায়া, খুব ভালো নাম। এই অঞ্চলেই প্রথম? না, এখান থেকে বেশ কয়েকবার যাতায়াত করেছি, কিন্তু এখানে আজ প্রথম ঢুকলাম। হঠাৎ ইচ্ছে করলো তাই তাই এসেছি। তোমার এখানে আসার ইচ্ছে হলো? আমরা কিন্তু কেউ নিজের ইচ্ছায় এখানে আসিনি, অন্তত আমি তো আসিনি। আচ্ছা, তোমাদের এখানে কতজন মেয়ে আছে? কচি লাগর আমার লাগর। এইখানে কতজন মেয়ে আছে জেনে কি করবে? সবার সঙ্গে একসঙ্গে করবে নাকি? শোনো, একটা কথা বলি, জানো তো ঠাকুর রামকৃষ্ণ দেব বলে গিয়েছে। জানি জানি, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব বলেছে, সুরের ঘরে কতটা মদ আছে তোমার জানার দরকার নেই। তোমার যতটুকু দরকার তুমি খাও, কে ভুলে বলো। আমার দাদু বুঝলে খুব বড় তান্ত্রিক ছিলেন। ভেজে 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 ভালো লাগে। দেখে তাই? ওরা তোমাদের এখানে তুমি আছো, তোমায় পেয়েছি, রাত কেটে যাবে। আমি ছাড়াও আরো 12 জন মেয়ে আছে এখানে। না না, এখন 11 জন আছে। তুমি এখানে এলে কি করে? সে অনেক কথা, অনেক গল্প, শুনতে শুরু করলে রাত কাবার হয়ে যাবে। বলো না শুনি। আমাকে জোর করে ধরে আনা হয়েছিল।
করো, তারপর দূর হয় এখান থেকে, ঘাটের মোড়া। তবে আমার কিন্তু একটা শর্ত আছে, যা করার আমিই করব, আমিই খুশি করব তোমাকে। যতক্ষণ না আমি বলবো চোখ খুলতে পারবে না কিন্তু। রাজি? মায়ের ঘরে আবার কেউ ঢুকে পড়েছে বোধহয়। মায়া, মায়া, সবই মায়া। দাদা একটা চা দিন না। দিচ্ছি, বসুন। এই যে হারামির পোলা, কাপ কই? হাত থেকে পুড়ে গেছিল, ভেঙে গেছে। হারামির পোলা, এতগুলা কাপ ভাইঙা ফেলাইলি? আয় 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 আয়, কাছে আয়, দেহি তোর হাড়গোড় ভাঙছে কিনা। কাপ ভাঙলো, তোর হাড়গোড় তো আর ভাঙে নাই। হ্যাঁ, হারামজাদা, এতগুলা কাপের দাম তোর বাপ দেবে? কাজের চেয়ে অকাজের মন বেশি। হারামির পোলা, যত জোটে আমার কপাল। এটা রেখে দিন। বলো। তুমি কি এখনো অফিসে? কি করব, আমাদের উৎকল ব্রাঞ্চ
যে উৎকট চাপ। তোমাকে ওই সকালবেলা ফোন করার পরে ওই বয়স্ক ভদ্রলোকের বাড়িতে গেলাম, তারপরেই এতক্ষণ লেখালেখির পরেই। মানে তুমি কি আজই কাজ শুরু করে দিয়ে? হ্যাঁ, এই মাত্র ফিরলাম। ও শিট, লোডশেডিং হয়ে গেল। কিন্তু এখন তো এরকম হয় না গো। শুধু তোমার গেছে না চারপাশে, দেখে নাও। ঠিক আছে, হ্যাঁ আমি ফোন রাখছি। হ্যাঁ উনি কে? আমার স্ত্রী অসুস্থ, এতদিন ধরেই ওই হুইল চেয়ারটা করেই এক ঘর থেকে আরেক ঘরে ঘুরে বেড়ায়। ওই হুইল চেয়ারটাই ওর একমাত্র অবলম্বন। তুমি এই বাড়িতে আসায় ও খুব খুশি হয়েছে, খুব আনন্দ পেয়েছে। অনেক চিকিৎসা করিয়েছি, সারেনি। কত ডাক্তার দেখালাম। ও আজকের গল্পটা ডাক্তার নিয়ে, দেখো। সেদিনও ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছিল, আজকের মতোই। বৃষ্টি থামলেই ছেঁড়া ছেঁড়া মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো ধুয়ে দিচ্ছিল পৃথিবীকে। বলা ভালো, বৃষ্টি আর জ্যোৎস্না ধুয়ে দিচ্ছিল একে অপরকে। যা বৃষ্টি হচ্ছে, তোরা বাড়ি যাওয়া হবে না? না গো, যেতে হবে, মায়া কাজ তো। আর এই নতুন বইটা বেরোচ্ছে না, ও প্রুফ দেখতে হবে। আর সেরকম হলে তুমি একবার গাড়িটা বের করো। সে তো হতেই পারে, পৌঁছে দিয়ে আসতে পারবে না? তা তো হতেই পারে, তবে থেকে গেল মন্দ তো না। অন্য একদিন দাঁড়া, হ্যালো। খগেন মিত্তিরের বাড়ি বললেই চিনি দেবে, তাই তো? ওকে, ঠিক আছে, আমি আসছি। হয়ে গেল। তিন দিন ধরে জ্বর, বুঝেছিস? আচ্ছা, বাড়ির লোক বুঝতে পারিনি, এখনই যেতে বলছে। ও বাবা, এখনই? কালকে গেলে হতো না? বৃষ্টি বাদলায় বাড়িতে বসে এনজয় করা ডাক্তারদের কাজ নয় রে। বৃষ্টি বাদলায় অসুখ বিসুখ, কলে বেরোতে হবে। চ, তুইও চল। আমি? হ্যাঁ। আমি গিয়ে কি করবো, ডাক্তারি? আর চল না, ওখান থেকে বেরিয়ে তোকে না নামিয়ে দেবো। চলো, এক সেকেন্ড। চ, চলো, আয়।
আচ্ছা ডাক্তারদা, তুমি কি চিরটাকাল এখানেই থেকে যাবে? আশেপাশে 4-5টা গ্রামের মধ্যে আমি একাই একজন ডাক্তার। আমি যদি চলে যাই এদেরকে দেখবে বল? সেই ডাক্তারবাবু, আপনার ফিস? লাগবে না। কি এমন দেখলে বলো তো যে হঠাৎ করে এতটা শিওর হয়ে বলে দিলে যে বাঁচবে না? তুমি তো ভালো করে দেখলেও না। কই, আমার দেখে তো তেমন সিরিয়াস বলে মনে হলো না। তোকে একটা গল্প বলি। গল্প না, এটা সত্যি ঘটনা। আমি কিছুদিন কলকাতায় ছিলাম, হসপিটালে কাজ করছিলাম। সেখানে একদিন এক বয়স্ক ভদ্রমহিলা তার ছেলেমেয়েরাই তাকে ভর্তি করে দিয়ে যায়। আচ্ছা। তার আর খোঁজ তার ছেলেমেয়েরা কোনোদিন নেয়নি। সবই তো বুঝলাম, কিন্তু শুনছি আপনি একদম খাওয়া দাওয়া করছেন না। খাওয়া দাওয়া না করলে সুস্থ হবেন কি করে? কি হবে সুস্থ হয়ে? আমার ছেলে মেয়েরা কেউ চায় না যে আমি সুস্থ হয়ে বাড়ি ফিরি। এই ভদ্রমহিলার সঙ্গে আমার একটা অদ্ভুত একটা সম্পর্ক তৈরি হয়। ভদ্রমহিলা আমাকে খুব বিশ্বাস করতে শুরু করে। আচ্ছা। প্রায় নিজের ছেলের মতো কিছুটা। আপনার ছেলে মেয়েরা কি চায় জানি না মাসিমা, কিন্তু ডাক্তার হিসেবে আমি চাই আপনি সুস্থ হয়ে উঠুন। এতটাই নিজের ভাবতে শুরু করেন যে উনি আমার নাম ধরে ডাকা শুরু করেন। খিটখিটে হয়ে পড়েছিলেন শেষ দিকে। অনেক সময় আমি যেতে পারতাম না, অনেক সময় কাজে কর্মে পৌঁছতে পারতাম না। তখন অন্য কলিগরা গেলে খুব রেগে যেত। তারপর একদিন একটা বিশেষ কাজে বেশ কয়েকদিনের জন্য আমি এখানে চলে আসি। আচ্ছা। যেদিন ফিরে গেলাম সেদিন 2 ঘন্টা আগে ভদ্রমহিলা মারা গেছেন। এই আংটিটা ওনার হাতে ছিল, উনি আপনাকে এটা দিতে বলেছিলেন, আর এটা সব সময় আপনার আঙুলে পড়ে থাকতে বলেছিলেন। কিন্তু ওনার ছেলে মেয়ে? ওনাদেরকে খবর দেওয়া হয়েছে, কিন্তু ওনারা কেউ বডি নিতে ইচ্ছুক নন। মানে? উনি হয়তো নিজের ছেলে মেয়েদেরকে চিনতেন, তাই উনি বলেছিলেন ওনার দাহ কার্যটা যেন আপনিই করেন। আগুন আছে?
তারপর বুঝলি আমার জীবনে খুব একটা অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। আমি যখনই কোনো রোগীকে দেখতে যেতাম তার মধ্যে বেশ কয়েকজন রোগীর মাথার কাছে আমি ভদ্রমহিলাকে দাঁড়িয়ে থাকতে কিংবা বসে থাকতে দেখেছি। মানে? আরো ইন্টারেস্টিং ব্যাপার হলো, যে সমস্ত রোগীদের মাথার কাছে ওই ভদ্রমহিলাকে দাঁড়িয়ে থাকতে কিংবা বসে থাকতে দেখেছি, সে কোনো রোগী আর বাঁচেনি, সেদিন রাত্রি মারা গেছে। চলো। প্রথমে এক ঝলক দেখে পেশেন্টকে আমার খুব একটা গুরুতর সিরিয়াস বলে মনে হয়নি, বুঝলি। যখন আমি ওর খাটের দিকে এগোতে গেলাম, ঠিক তখনই ওর খাটের পেছনে আজকে রাত্রেই পেশেন্ট মারা যাবে, বাঁচবে না। ডাক্তার, তুমি তো জানো রাহুল, আমি এতদিন ধরে একা আছি, আমার কোনো সমস্যা হয় না। মানে হতো না আর কি, কিন্তু ওই লেখকের বাড়ি যাওয়ার পর থেকেই না আমার নানা রকম সমস্যা হচ্ছে। আমার কি মনে হয় জানো, The stories are disturbing me. আই থিঙ্ক তোমার আর একলা থাকতে ভাল লাগছে না, তাই এই নানা রকম অজুহাত তৈরি করছো যাতে আমি ছুটে তোমার কাছে সব কাজ ফেলে চলে আসতে পারি। আমি তোমাকে কেন অজুহাত দেব রাহুল? যাই হোক, রাখো। হ্যাঁ রাখছি, কিন্তু তুমি কিন্তু দরজা বন্ধ করতে ভুলে যাও। প্লিজ বন্ধ করো, এরপর ঠিক কিন্তু চাপ আছে। হয়ে যাবে। আর I miss you. মিস ইউ টু। বাই। তুমি কি করে এলে? কতবার তোমায় বলেছি ফেলতে বাজিয়ে ঘরে ঢুকবে না। আমি বেল বাজিয়েছিলাম, তুমি হয়তো শুনতে পাওনি। তারপর দেখলাম দরজাটা খোলা আছে, তাই ভিতরে চলে এলাম। ভালো দিদি, তুমি না বিশাল ভয় পাইয়ে দিয়েছিলে। যাই হোক, তুমি কাজ করো, আমি একটু পর বেরোবো। কি হলো, যাও, বেরোবো বললাম তো। মালা দিদি, মালা দিদি, তাড়াতাড়ি এসো একবার। মালা দিদি।
তুমি যখন এই ঘরে এলে তুমি তুমি দেখেছিলে তো আমি ছবি আঁকছি? হ্যাঁ। কি ছবি আঁকছিলাম তোমার মনে আছে মালতীদি? না তো, আমি তো দেখিনি। আমি এটা অন্য ছবি আঁকছিলাম মালতীদি। মানে? আমি না আজকাল বেরোবো না, আমার শরীরটা ভালো লাগছে না। তুমি একটা কাজ করবে বলো দিদি? তোর কাজ হয়ে গেলে দুপুর এখানে থেকে যাবে, এখানে কোথাটা শুয়ে পড়ো, আমি না একটু ঘুমোবো। ভালো দিদি, শুতে বললাম বলে এখানে এসে শুলে? ও মালা দিদি, তোমার আগে আরো দুজন এসেছিল এই কাজটার জন্যে, কিন্তু আমার মনে হয়েছিল তুমি ছাড়া এই কাজটা আর কেউ পারবে না। আসলে এই অতিলৌকিক জগতে প্রবেশ করার অধিকার সকলের থাকে না, আর প্রবেশ করলেও সবাই সেটা সহ্য করতে পারে না। আমার মনে হয়েছিল তুমি পারবে। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনি যা বলছেন আমি তা লিখছি। তাহলে এর মধ্যে আমার পরলৌকিক জগতে প্রবেশের প্রশ্ন কেন আসছে? আমি প্ল্যানচেট বা প্যারানর্মাল বিষয় নিয়ে কোনো গবেষণা করছি না, বা মাথাও ঘামাচ্ছি না। গবেষণা? আমি শুধু তাই লিখছি যা আপনি আমাকে বলছেন। আজকে কি কোনো নতুন গল্প আছে? হ্যাঁ আছে তো। আজকের গল্প হচ্ছে মধুর গল্প। মধু গ্রামের মেয়ে। ছোটবেলায় মধুর মা মারা গেছেন, বাবার বয়স হয়েছে, উপার্জনও তেমন নেই। মধু মামার কাছে মানুষ। মামার অবস্থা একটু সচ্ছল, কলকাতায় থাকেন, মধুকে খুব ভালোবাসেন, কিন্তু একটু সেকেলে ধরনের রকচটা। ছোটবেলা থেকেই মধু মামার কাছে থাকে। আয় মা, বস। মেয়ে আমার রূপে লক্ষ্মী, সরস্বতীও বলতে পারেন। পড়াশোনায় খুব ভালো, সামনের বড় কলেজে পড়ে। সেটা গন্ধ লাগছে।
যিনি আমাকে বিয়ে করবেন দেখতে বাজে কিংবা বয়স বেশি ঠিক আছে, তাই বলে কোনো মানুষের গায়ে এরকম বাজে একটা ভয়ঙ্কর গন্ধ হতে পারে নাকি? আমি না জাস্ট নিতে পারিনি, পাশে বসা যায় না। আলাদা করে কথা বলতে চাই। ছেলে চাইছে মেয়ের সাথে একটু আলাদাভাবে কথা বলতে। তাহলে তুই তোর মামাকে বল তুই বিয়েটা করতে চাস না। আমার বলা না বলাতে কিছু ম্যাটার করে না। মামা যা মনে করে, যা ইচ্ছে করে সেটাই করে। যদি বিয়ে হয় বিয়ের পর কথা বলবে, এখন মানে ওরা যদি একটু নিজেদেরকে চিনতে চায় তাহলে যাক না। তুমি আমাকে বিয়ে করবার আগে কতবার দেখেছিলে? আর 2 মিনিট দেখাতে কি চেনা হয়ে যায় নাকি? আমাদের সময় অন্যরকম ছিল, এখন যাক না ওরা একটু নিজেদের মধ্যে আলাপ করবে। তাছাড়া মধুরও তো একটা মতামত, কিছু একটা তো ওর ইচ্ছেটাও জানতে হয়। মধুর ইচ্ছার তুমি আবার কবে গুরুত্ব দিয়েছো? মৌনতাই সম্মতির লক্ষণ। জানো তো মধু, আমার খুব প্রিয়। বেশ ইয়ে হয় আর কি, মানে রসালো, চ্যাটচ্যাটে, কি সুমিষ্ট, দারুণ লাগে আমার। হ্যাঁ, মানে আমার তো খুব ভালো লাগে। আর মজার কথা হলো এই মধুরা কিন্তু আসলে মৌমাছির বমি। জানতো না তুমি? হ্যাঁ, মধু মধু মৌমাছির বমি। পৃথিবীর প্রথম 2টো ফুলের মধ্যে প্রেম হয় তোমার ওই মৌমাছির মাধ্যমে। ইয়েস ইয়েস, হ্যাঁ, মৌমাছির মাধ্যমে। মৌমাছি যদি না থাকতো তাহলে ওই 2টো ফুলের মধ্যে প্রেম হতোই না। হ্যাঁ ঠিক আছে, আমি বুঝলাম। তখন থেকে আপনি কি বলতে চাইছেন এসব নোংরা কথাবার্তা? মানেটা কি এসব? হ্যাঁ, নোংরা? তোমার এই শাড়িটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। ধন্যবাদ। না না, আমি বলছি কি জানো তো, সরি, আমি বলছি কি জানো তো, আমার বমি নোংরা হতে পারে, কিন্তু মৌমাছির বমি নোংরা নয়। আচ্ছা মধু, তুমি কখনো মধু খেয়েছো? আপনার কথা শেষ হলে সমাপ্ত করতে পারি তো? আমাকে তোমার পছন্দ হয়েছে। মধুর পছন্দ না হলেও পাত্রের মধুকে এতই পছন্দ হলো যে সে পাগলের মতো পেতে চাইছিল মধুকে। কি গরম লাগছে বাবা।
মামা, তোকে না জানিয়ে ওই বিয়েটা ক্যান্সেল করে দিয়েছি। আর তোর মামিরও যখন পছন্দ নয় তখন ঠিকই তো, তাছাড়া যার গায়ে এরকম আষ্টি গন্ধ, তার সাথে মধু ঘর করবে কি করে? হ্যাঁ মানে ঠিকই, লোকটা সারাক্ষণ আমার পিছু নিচ্ছে, ফলো করছে। কি যে মুশকিল। আমিও দেখেছি, বাড়ির চারপাশে ঘুরঘুর করছে। আজকে তোর কলেজ পর্যন্ত পৌঁছে গেছে। সেই তো দেখছি। তুই এক কাজ কর, তুই তুই দিন কয়েক কলেজ যাওয়া বন্ধ করে দে মধু। তুই বরঞ্চ তোর গ্রামের বাড়িতে গিয়ে সপ্তাহ দুয়েক থেকে আয়। বাবাকেও অনেকদিন দেখিসনি। সেই ভালো। সেটাই আমাদের পক্ষে ভালো হবে। হ্যাঁ কিন্তু লোকটা যদি ওখানেও চলে যায় কি করে? ওখানে তোর গ্রামের বাড়িতে কি করে যাবে? আমি কি ওদেরকে ঠিকানা বলেছি নাকি? আর যদিও বলে থাকি আমি কোন গ্রাম ঠিক কোথায় থাকে, আমি তো এসব কিছু বলিনি। মানে তুমি সবটা বলনি? না 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 না, আচ্ছা তুই ওখানেই যা। সত্যি কতদিন বাদে তোর সাথে দেখা হলো বল। আর বলিস না, পড়াশুনো কলেজ সব মিলিয়ে আর আশাই হয় না। তাই তো এখানে এসে দেখলাম বাবার শরীরটা না খুব একটা ভালো নেই। আচ্ছা, তোর এখানে কোনো অসুবিধা হবে না? কিসের অসুবিধে? না মানে এতদিন মামার বাড়িতে ছিলি, তোর নিশ্চয়ই অভ্যেস পাল্টে গেছে। এখানে গ্রামের বাড়িতে অসুবিধা হবে না? এটা আমার নিজের জন্মস্থান। মামার বাড়ি কিন্তু নিজের বাড়ি নয়, যদিও মামা মামি আমাকে অনেকটাই ভালোবাসে। একটাই সমস্যা আর কি, মানে ঘর থেকে বাথরুমটা তো একটু বেশি দূর। ওই রাত্রিবেলা ভয় টয় লাগলে আর কি। রাত্রিবেলা ভয় করবে? ভয় করলে আমাকে ডাকতে পারিস। অবশ্য না, তুই আমার দাদাকে বরং ডেকে নিস, ওর তো আবার তোর ওপর একটু বেশি ইন্টারেস্ট আছে। তা কি করছে এখন কুনালদা? কুনালদা সে তো এখন পড়াশোনা শেষ করে টোটো করে ঘুরে বেড়াচ্ছে। ও মনে ছিল না, দেখেছিস দাদা বলছিল আজকে তোর বাড়িতে যাবে তোর সঙ্গে দেখা করতে। আচ্ছা আমি এখন উঠি, হ্যাঁ বিকেলে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। চলি রে, টাটা। টাটা। মধু, হ্যাঁ যা তুই স্নানটা তাড়াতাড়ি সেরে নে, হ্যাঁ তারপর আমরা দুজনে একসঙ্গে খেয়ে নেব। আচ্ছা যাই। ওই শোন, ওই কুণাল এসেছিল তোর সঙ্গে দেখা করতে, তা তুই নেই জেনে চলে গেল, বললো পরে আবার ঘুরে আসবে। আচ্ছা আমি চানটা সেরে নি। হ্যাঁ হ্যাঁ মা, তাড়াতাড়ি যা।
বসো। কি হয়েছে? শান্ত হও। সাপ, সাপ, কি 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 হয়েছে? মধু 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 খুব খারাপ একটা খবর আছে। তোর মামা এই শুয়োরের বাচ্চা, এই দাঁড়া, এই দাঁড়া দাঁড়া, তুই এই গুড় করা বাড়ির সামনে, এই 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 দাঁড়া বলছি। মানে যার সঙ্গে তোর বিয়ে হওয়ার কথা ছিল তাকে তাকে খুন করে ফেলেছে। মধু, মধু, তুমি আমাকে পছন্দ করনি, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ও মধু, মধু, মালতীদি কেন এলো না এখনো? মালতীদি, এরকম করলে চলে? টানা 2 দিন ফোন অফ। আমি যে শহরে ঢুকছি সে খবরটাও দিতে পারলাম না। গল্পগুলো তোমার পরিচিত জগতেরই, ওই যাকে তোমরা প্যারানর্মাল বলো। এ বাবলু, শোন না, ঘোড়বিবি লেনটা চিনিস? ওই দিক দিয়ে ঘুরিয়ে নে।
এই খাতা, এই পেন সব আমার গল্প লেখার জন্য নির্ধারিত কথা, যেসব গল্প আমি লিখে উঠতে পারিনি। একে যত্ন করে রেখো। দাদা, অনেকক্ষণ এক জায়গায় ঘুরপাক খাচ্ছি। 10 নম্বর ঘোরবিবি লেন জানেন? হ্যাঁ চিনি, কিন্তু কেন বলুন তো? এই খাতা আর পেন এই দুটো এই কাজের জন্যই নির্ধারিত। তুমি যেরকম এই কাজের জন্য নিযুক্ত হলে, এই গল্প লেখার কাজে, এই খাতা আর পেন ওই রকম ভাবেই এই কাজের জন্য নিযুক্ত। এই দুটো এবার থেকে তোমার কাছেই থাকবে, রোজ নিয়ে আসবে। আপনি আপনি আমার অ্যাড্রেস জানেন কি করে? তুমি ইদানিং বড্ড ইরেগুলার হয়ে গেছ, তাই আমাকেই আসতে হলো। আমি আর এই কাজটা করতে চাইছি না। আমার সমস্যা হচ্ছে, আমার আমার এতটাই সমস্যা হচ্ছে যে তোমায় লিখতেই হবে। তুমি না লিখলে আমি লেখক হব কি করে? আমার দিকে তাকাও, তাকাও, আমার দিকে তাকাও, তাকাও। আমার গল্পগুলো তোমার ভালো লাগছিল না? বলো, ভালো লাগছিল না? ভালো মন্দের প্রশ্ন নয়, আপনার লেখাগুলো আমাকে শান্তি দিচ্ছে না। আমার সমস্যা বাড়ছে। আমি ভয় পাচ্ছি। ভয়ের কিছু নেই, এটাই শেষ। এই তো খাতা পেন তোমার সাথেই রয়েছে, এসো, এটাই শেষ গল্প। আজকের গল্প চটি। এই গল্পটার জন্য গল্পের মূল চরিত্রদের সমুদ্রে যেতে হবে। হ্যাঁ, সেই সমুদ্র যেখানে হাওয়া এসে বালিতে আঁচড় কেটে রাখে। আমি তোমাকে বললাম, বারবার বললাম, চলো আমার সাথে, গেলে না। একটা পেন্টিং এক্সিবিশনের জন্য থেকে গেলে, সেটাও হলো না। ফর নাথিং একলা হয়ে গেলে। তারপর ফালতু ওই গল্প দাদুর চপ করে। আমাদেরকে এই মুহূর্তে বেড়াতে যাওয়াটা কোনো দরকার ছিল? খুব দরকার ছিল, তোমার জন্যও দরকার ছিল। তোমার মাইন্ডটা চেঞ্জ হওয়া একটু দরকার ছিল। তুমি ঘরের মধ্যে বসে যা তা সব ভাবছো আর সেটাকেই বাস্তব বলে। আরে মাথা থেকে এগুলো বার করো না শোনা। এই আমার রাশিফলে আজকে কি আছে জানো? প্রচন্ড সুন্দরী একজন মেয়ে যখন শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা পড়বে তাকে আমি চুমু খাবো। যদি সাগরে সে ডাক দিয়ে যায়,
তুমি ছুটে এসো বালুকা বেলায়, যদি সাগরে সে ডাক দিয়ে যায়। তুমি ছুটে এসো বালুকা বেলায়, সমুদ্র মানে যেন তোলপাড় বুকের ভিতর, সমুদ্র মানে যেন তোলপাড় বুকের ভিতর। শরীর ভেজানো গানে দুজন বিভোর, শরীর ভেজানো গানে দুজন বিভোর। সে গান নৌকা হয় দূরে বহু দূরে বয়ে যায়, সে গান নৌকা হয় দূরে বহু দূরে বয়ে যায়। তুমি ছুটে এসো বালির খেলায়, তুমি ছুটে এসো বালির খেলায়। না 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 না। হ্যাঁ রাহুল, হ্যাঁ চটি কোথায়? কার চুটি? লেখকের গল্পের চটি। হ্যাঁ শেষ গল্পের নাম ছিল চটি। দেখো কি হচ্ছে, কি হচ্ছে কথা এগুলো? তুমি দেখতে পাচ্ছ না? কোনো চটি নেই, কোনো চটি নেই। হোটেলে কাউকে ডাকো, এখানে ছুটি না আছে। আমি কাউকে ডাকবো না, আমি তো লোক হাসাবো না। কথা আমি লোক হাসাবো না, মাথা গরম করিও না। এখানে ছুটি আছে। কিচ্ছু নেই। কথা কথা লিসেন টু মি, কিচ্ছু নেই। শোনো, কলকাতায় মানে আমাদের এই ট্রিপটা শেষ হোক, আমরা কলকাতায় ফিরে একটা জায়গায় যাব কাউন্সিলিং করাতে। কাউন্সিলিংটা তো কোনো মানে প্রবলেমের কিছু নেই। আজকের যুগে অনেকেই কাউন্সিলিং করে, আরবান লাইফের এটা একটা পার্ট। চলো আমরা সমুদ্র থেকে ঘুরে আসি। এখানে এসে হোটেলে বসে থাকার কি মানে আছে? চলো সমুদ্রে যাই। সমুদ্র, সমুদ্রেরও আসলে কতগুলো স্তর, তাই না? কথা ঢেউ, ঢেউয়ের নিচে ঢেউ, ঢেউয়ের উপরে ঢেউ,
কত স্তর, সমুদ্রটা তো আসলে ঢেউয়েদেরই ঘর বাড়ি। তেমনি মানুষের মনেও অনেকগুলো স্তর থাকে, মন বলো বা মাথা, চেতন, অবচেতন, অচেতন। এই যে প্লিজ তুমি রেগে যেও না, প্লিজ। এই যে তুমি বলছো যে ওই লেখক ভদ্রলোকের বাড়ি তুমি গেছো, তার কথা শুনে গল্প লিখেছো, আসলে হয়তো ভদ্রলোক এক্সিস্টই করেন না। যে বৃদ্ধ বৃদ্ধা 70 বছর আগে মারা গেছেন, তারা তোমাকে এসে গল্প শোনাচ্ছে। এটা কাকে বলবো, কে বিশ্বাস করবে? কথা কথা কি ব্যাপার, কি হয়েছে? কখন থেকে ডেকে যাচ্ছি, শুনছো না? এক মনে লিখে যাচ্ছ, দরজা বাইরে থেকে খোলা। ভদ্রলোক কোথায়? ভদ্রলোক? লেখক ভদ্রলোক আমাকে তো এক্ষুনি ডিকটেট করছিলেন। There is absolutely nothing, কথা কোন লেখক টেখক এক্সিস্টই করে না। আমি উনার অ্যাড্রেস থেকে ঘুরে এসেছি। হ্যাঁ, কিন্তু কার কাছে যাবেন? ওই বাড়িতে তো কেউ থাকে না। মানে? উনি তো প্রায় 70 বছর আগে মারা গেছেন। কেউ আছেন? এক ভদ্রলোক, একটা স্ত্রী আর মেয়ে। উনি কে? আমার স্ত্রী। কি বলছেন কি? হ্যাঁ, ঠিকই বলছি। কিন্তু মাঝে মাঝে কেউ কেউ এই বাড়িটা খুঁজতে আসে। ভদ্রলোক সম্ভবত লিখতেন টিকতেন, ওই ব্যর্থ সাহিত্যিক আর কি। আমার ঠাকুমা দাদুর থেকে শোনা, এর বেশি আর কিছু বলতে পারবো না। ট্রাস্ট মি, কেউ নেই। এই একা একা থেকে এই হ্যালুসিনেশন গুলো হচ্ছে তোমার। গল্পগুলো তোমার পরিচিত জগতেরই, ওই যাকে তোমরা প্যারানর্মাল বলো। ভালো দিদি কেন এলো না? Nobody exists, trust me. এটা কি করে সম্ভব রাহুল? উনি এক্ষুনি আমাকে ডিকটেট করছিলেন। দেখো, আমি প্রতিদিন ওনার বাড়িতে গেছি, সব লিখেছি। হ্যাঁ, আমি ছাড়ো না এসব, আমি এসে গেছি তো। কেউ দেখো না, কেউ নেই। আমার গল্পগুলো তোমার ভালো লাগছিল না? বলো। ওই লেখক ভদ্রলোক অবিনাশ রায়, তার মেয়ের অবশ্য বাবার লেখালেখি নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। বাবা আসলে ব্যর্থ লেখক, যা হয় আর কি। তবে মেয়ের বাবার প্রতি টান না থাকলেও লেখক দম্পতির যথেষ্ট টান ছিল একমাত্র মেয়ের প্রতি। ওই মেয়েটির মৃত্যু হয় সমুদ্রে এসে। এটাই শেষ গল্প।